28 ফেব্রুয়ারি বিনা মেঘে বজ্রপাতের মতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন ইরানের উপর অতর্কিত সামরিক হামলা শুরু করল, তখন পুরো বিশ্বের নজর আটকে যায় মধ্যপ্রাচ্যের দিকে। অপারেশন এপিক ফিউরি নামের এই সামরিক অভিযানের দামামা যখন বাজছে, তখন ওয়াশিংটনের নীতি নির্ধারকরা হয়তো ভাবছেন তারা ইরানকে শায়েস্তা করে বিশ্বমঞ্চে নিজেদের একচ্ছত্র আধিপত্যের প্রমাণ দিচ্ছেন। কিন্তু ভূরাজনীতির দাবা খেলায় দৃশ্যপট সবসময় যতটা সহজ মনে হয়, বাস্তবে তা ততটা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদের $39 ট্রিলিয়ন বিশাল জাতীয় ঋণের বোঝা মাথায় নিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্র পুড়িয়ে ইরানের আকাশকে নরকে পরিণত করছে, তখন এই ধ্বংসযজ্ঞের আসল সুবিধাভোগী হিসেবে সামনে আসছে সম্পূর্ণ ভিন্ন দুটি পরাশক্তির নাম। তারা মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র থেকে হাজার হাজার মাইল দূরে বসে নীরবে হাসছে। এই দুটি পরাশক্তি হল রাশিয়া এবং চীন। যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেজিম চেঞ্জ ওয়ারের তীব্র সমালোচনা করে দেশের অভ্যন্তরীণ দিকে মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে আজ কেন তিনি সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছেন? ইরানকে ধ্বংস করার এই মিশন কি আমেরিকার জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে? আর কিভাবে এই যুদ্ধের ডমিনো ইফেক্ট কাজে লাগিয়ে রাশিয়া তাদের অর্থনীতিকে চাঙা করছে এবং চীন নীরবে পুরো বিশ্বের প্রযুক্তি ও সামরিক ক্ষমতা নিজেদের হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। 1970-এর দশক। আরব দেশগুলোর তেল নিষেধাজ্ঞা, ইরানে মার্কিন জিম্মি সংকট এবং আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনে পুরো বিশ্ব অর্থনীতি কাঁপছে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের তেলের উপর এতটাই নির্ভরশীল ছিল যে এই অঞ্চলের যে কোনো অস্থিতিশীলতা সরাসরি আমেরিকার দৈনন্দিন জীবনকে স্থবির করে দিত। এই পটভূমিতে 1980 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার একটি নতুন এবং অত্যন্ত আক্রমণাত্মক নীতি বা ডক্ট্রিন ঘোষণা করেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে নিয়ন্ত্রণ নেয়ার জন্য বহিরাগত যে কোনো শক্তির প্রচেষ্টাকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এবং সামরিক শক্তি প্রয়োগ সহ যে কোনো উপায়ে এই ধরনের আক্রমণ প্রতিহত করা হবে। কার্টার তার এই কথাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য র্যাপিড ডিপ্লয়মেন্ট জয়েন্ট টাস্ক ফোর্স গঠন করেছিলেন। সময়ের পরিক্রমায় 1983 সালে এই ইউনিটটি রূপান্তরিত হয় ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমে, যা আজ ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি পরিচালনা করছে। কিন্তু গত 4 দশকে বিশ্ব অর্থনীতির সমীকরণ অনেকটাই বদলে গেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র জ্বালানির ক্ষেত্রে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ বা এনার্জি ইন্ডিপেন্ডেন্ট। পারস্য উপসাগরের তেলের উপর তাদের আর সেই আগের মতো মরণপণ নির্ভরতা নেই। তাহলে কেন যুক্তরাষ্ট্র আবারও মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জড়াচ্ছে? এর একটি অদ্ভুত এবং বিভ্রান্তিকর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিচ্ছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী টক বার্গাম গত অক্টোবরে বলেছিলেন যে হরমুজ প্রণালী থেকে আমেরিকাকে আর তেল আনতে হয় না, তাই জ্বালানির দাম বাড়ার বা পাম্পে তেলের সংকটের কোনো চিন্তা ছাড়াই সামরিক শক্তি ব্যবহার করার স্বাধীনতা এখন আমেরিকার রয়েছে। অর্থাৎ তেলের উপর নির্ভরতা না থাকাটাই এখন তাদের কাছে যে কোনো দেশে আক্রমণ করার লাইসেন্স হিসেবে কাজ করছে। কিন্তু বাস্তবে এখন তাদের এই তত্ত্বটি বড় ধরনের হোঁচট খেয়েছে। যুদ্ধ শুরু হওয়ার প্রথম সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম 14% বৃদ্ধি পায়। অর্থাৎ বিশ্বায়নের এই যুগে মধ্যপ্রাচ্যে একটি বোমা পড়লে তার অর্থনৈতিক ধাক্কা থেকে যে খোদা আমেরিকাও মুক্ত নয়, তা আবারও প্রমাণিত হল। অথচ বিগত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র এই মধ্যপ্রাচ্যের চোরাবালি থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করে আসছিল। 2011 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা আক্ষেপ করে বলেছিলেন, রক্ত এবং সম্পদের বিনিময়ে 1 দশক ধরে আমরা 2টি যুদ্ধ লড়েছি, যা আমাদের চরম মূল্য দিতে বাধ্য করেছে। তিনি এরপর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিশাল সম্ভাবনার দিকে মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। 2016 সালেও ডোনাল্ড ট্রাম্প যুক্তি দিয়েছিলেন যে জাতি গঠন এবং ক্ষমতা পরিবর্তনের আমাদের বর্তমান কৌশল একটি প্রমাণিত চরম ব্যর্থতা। তিনি মধ্যপ্রাচ্য থেকে মুখ ফিরিয়ে পশ্চিম গোলার্ধে নজর দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু আজ সেই সমস্ত প্রতিশ্রুতি এবং নীতিগত সিদ্ধান্ত যেন বাতাসে মিলিয়ে গেছে। আমেরিকার জন্য কোনো আসন্ন বা ইমিনেন্ট হুমকি না থাকা সত্ত্বেও 28 ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যে আকস্মিক যুদ্ধ শুরু করেছে, তা আমেরিকাকে এমন এক গোলক ধাঁধায় আটকে ফেলেছে যা থেকে বের হওয়া শুধু কঠিনই নয়, বরং এর সুযোগ নিয়ে তাদের প্রধান দুই প্রতিপক্ষ রাশিয়া ও চীন নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে অত্যন্ত সুনিপুণভাবে। ইরানের মাটিতে যখন মার্কিন বোমাগুলো আছড়ে পড়ছে, তখন ক্রেমলিনের বন্ধ দরজার ওপারে ভ্লাদিমির পুতিনের মুখে হয়তো চওড়া হাসি ফুটে উঠেছে। কারণ এই যুদ্ধের সবচেয়ে তাৎক্ষণিক এবং সরাসরি অর্থনৈতিক সুবিধাটি পাচ্ছে রাশিয়া। যুদ্ধের অন্যতম প্রধান সমীকরণ হল জ্বালানি তেলের বাজার।
যুদ্ধ শুরুর আগের দিন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল প্রতি ব্যারেল $73, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই তা হু হু করে বাড়তে থাকে এবং গত রোববার তা $100 ঘর ছাড়িয়ে যায়। তেলের এই আকাশচুম্বী দাম রাশিয়ার অর্থনীতির জন্য আশীর্বাদ হয়ে এসেছে, কারণ ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার অর্থনীতি মূলত টিকে আছে এই তেল বিক্রির উপর নির্ভর করেই। এর সাথে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের আরও একটি আত্মঘাতী ভূকৌশলগত সিদ্ধান্ত। ট্রাম্প প্রশাসন হঠাৎ করেই ভারতের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে তারা রাশিয়ার কাছ থেকে নির্বিঘ্নে তেল কিনতে পারে। একদিকে তেলের দাম বৃদ্ধি, অন্যদিকে ভারতের মতো বিশাল বাজারের নিশ্চিন্ত নিশ্চয়তা। এই দুইয়ের সমন্বয়ে রাশিয়ার যুদ্ধযন্ত্র বা ওয়ার মেশিন পরিচালনার জন্য প্রয়োজনীয় বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থের যোগান খুব সহজেই হয়ে যাচ্ছে। অর্থাৎ ইরান যুদ্ধ পরোক্ষভাবে রাশিয়ার অর্থনীতিকে চাঙা করে তুলছে এবং ইউক্রেনে তাদের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। তবে রাশিয়ার এই লাভের দিকটি শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি ইউক্রেনের যুদ্ধক্ষেত্র প্রভাব ফেলছে। আধুনিক যুদ্ধ মূলত টিকে থাকে মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদের উপর। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের অত্যন্ত মূল্যবান এবং সীমিত মজুদের মিসাইল, বিশেষ করে এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরগুলো জলোচ্ছ্বাসের মতো খরচ করছে। এই একই ইন্টারসেপ্টরগুলো ইউক্রেনে টিকে থাকার জন্য আক্ষরিক অর্থেই ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চরম হতাশার সাথে জানিয়েছেন যে 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন যতগুলো প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করেছে তার চেয়েও বেশি সংখ্যক প্যাট্রিয়ট মিসাইল যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধের মাত্র 3 দিনে খরচ করে ফেলেছে। একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করলেই এর ভয়াবহতা বোঝা যায়। ট্রাম্প যদি ইরানের সাথে এই খেয়ালি যুদ্ধে বিলিয়ন ডলারের প্যাট্রিয়টগুলো নষ্ট না করে সেগুলো ইউক্রেনে পাঠাতেন, তবে এই শীতে হয়তো ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংসের হাত থেকে রক্ষা পেত এবং হাজার হাজার নিরীহ ইউক্রেনীয় বেসামরিক নাগরিকের প্রাণ বাঁচত। যুক্তরাষ্ট্রের এই নীতিগত ফোকাস পরিবর্তনের কারণে ইউক্রেন আজ অরক্ষিত এবং পুতিনের রাশিয়া পাচ্ছে এক অপ্রত্যাশিত কৌশলগত সুবিধা। রাশিয়া যখন এই যুদ্ধের প্রত্যক্ষ অর্থনৈতিক এবং কৌশলগত সুবিধা নিচ্ছে, তখন চীন খেলছে সম্পূর্ণ ভিন্ন একটি খেলা। তাদের খেলাটি দীর্ঘমেয়াদী এবং অনেক বেশি সুদূরপ্রসারী। যুক্তরাষ্ট্রের সমস্ত শক্তি, মনোযোগ এবং সম্পদ যখন মধ্যপ্রাচ্যের এই সংঘাতে কেন্দ্রীভূত, তখন চীন নীরবে বিশ্ব অর্থনীতি এবং প্রযুক্তির নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিচ্ছে। 2000-এর দশকের শুরুর দিকে যখন যুক্তরাষ্ট্র 9/11 পরবর্তী আফগানিস্তান ও ইরাক যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিল, ঠিক সে সময় বিশ্ব অর্থনীতিতে ঘটেছিল প্রথম চায়না শক। সস্তা চীনা পণ্যের প্লাবনে সে সময় আমেরিকার বাজার সয়লাভ হয়ে গিয়েছিল, যার ফলে যুক্তরাষ্ট্র তাদের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতের প্রায় 20 লাখ চাকরি হারিয়েছিল। অর্থনীতিবিদ ডেভিড অটর এবং গর্ডন হ্যানসন এখন সতর্ক করে বলছেন যে আমরা খুব শিগগিরই একটি দ্বিতীয় চায়না শকের মুখোমুখি হতে যাচ্ছি, যা প্রথমটির চেয়েও অনেক বেশি ব্যাপক এবং সুদূরপ্রসারী হবে। ডোনাল্ড ট্রাম্প যখন একের পর এক দেশের উপর বোমা ফেলছেন, বিভিন্ন দেশের উপর শুল্ক বা ট্যারিফ চাপাচ্ছেন, বিদেশি শিক্ষার্থীদের আমেরিকায় আসতে নিরুৎসাহিত করছেন এবং বৈজ্ঞানিক গবেষণায় অর্থায়ন বা ফান্ডিং কমাচ্ছেন, তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হাঁটছেন সম্পূর্ণ উল্টো পথে। চীন ভবিষ্যতের বিশ্বকে শাসন করার জন্য অত্যাধুনিক শিল্প এবং প্রযুক্তিতে অকল্পনীয় মাত্রায় বিনিয়োগ করছে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট ASPI এর এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী ভবিষ্যতের প্রযুক্তি বা ফ্রন্টিয়ার টেকনোলজির ৭৪টি গুরুত্বপূর্ণ খাতের মধ্যে ৬৬টিতেই চীন আজ মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে। এর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, সুপারকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং এবং অপটিক্যাল কমিউনিকেশনসের মতো খাতগুলো, যা আগামী দশকের পুরো বিশ্বের চালিকা শক্তি হবে। ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনের ক্ষেত্রে চীনের আধিপত্য এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা আমেরিকার জন্য রীতিমতো ভীতিকর। বর্তমানে বিশ্বের মোট বৈদ্যুতিক গাড়ির প্রায় ৭০% তৈরি হচ্ছে চীনে। এছাড়া বিশ্বের ৮০% স্মার্টফোন, ৮০% লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ৯০% ড্রোন এখন চীনের কারখানায় উৎপাদিত হচ্ছে। গত বছর চীনে বিক্রি হওয়া মোট গাড়ির প্রায় অর্ধেকই ছিল বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ি। এর বিপরীতে যুক্তরাষ্ট্রে এই হার মাত্র ২২%, এবং কংগ্রেস ইভি ট্যাক্স ক্রেডিট বাতিল করার পর এই সংখ্যা আরও কমার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যের বালি আর ধুলোর মধ্যে তাদের বিলিয়ন বিলিয়ন ডলার উড়াচ্ছে, তখন চীন নীরবে ভবিষ্যতের প্রযুক্তিগত সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে। প্রযুক্তি এবং অর্থনীতির পাশাপাশি চীনের এই নীরব উত্থান সামরিক ক্ষেত্রেও এক গভীর আশঙ্কার জন্ম দিচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন তাদের নিজস্ব প্রতিবেদনে স্বীকার করেছে যে বেইজিং অত্যন্ত স্থির এবং সুপরিকল্পিতভাবে তাদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর একটি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে 2027 সালের মধ্যে তাইওয়ানের উপর যেকোনো যুদ্ধে লড়াই করা এবং সেই যুদ্ধে নিশ্চিতভাবে জয়লাভ করার মতো সক্ষমতা অর্জন করা। এই লক্ষ্যকে সামনে রেখে চীন তাদের নৌবাহিনীকে এমনভাবে ঢেলে সাজিয়েছে যে সংখ্যার দিক থেকে তারা এখন বিশ্বের বৃহত্তম নৌবাহিনীর অধিকারী। শুধু তাই নয়, চীন অত্যন্ত দ্রুত গতিতে তাদের ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার সম্প্রসারিত করছে। প্রশান্ত মহাসাগরে আমেরিকার দীর্ঘদিনের একচ্ছত্র আন্ডারসি ডমিনেন্স বা ডুবোজাহাজের আধিপত্যকেও এখন সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে চীন। তারা এমন সব অত্যাধুনিক নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করছে যা আমেরিকার মূল ভূখণ্ডের খুব কাছাকাছি গিয়ে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এখানে লুকিয়ে আছে ইরান যুদ্ধের সবচেয়ে বড় কৌশলগত ফাঁদ। আমেরিকার সামরিক শক্তি প্রদর্শন বা ডেটারেন্স হিসেবে ইরানের উপর প্রথম দিকের বোমাবর্ষণ হয়তো সাময়িকভাবে চীনকে কিছুটা সতর্ক করবে, কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতিটি হচ্ছে মার্কিন সামরিক মজুদ কমে যাওয়া। অত্যন্ত দামি এবং অত্যাধুনিক গাইডেড মিসাইলগুলো, যেগুলো মূলত তাইওয়ানকে চীনের আগ্রাসন থেকে রক্ষা করার জন্য অত্যন্ত সতর্কতার সাথে মজুত করা হয়েছিল, তা আজ ইরানের আকাশে ব্যবহৃত হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। আধুনিক এই মিসাইলগুলো চাইলে রাতারাতি তৈরি করা সম্ভব নয়। এগুলো পুনরায় তৈরি করে মজুত পূর্ণ করতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সময় লাগবে। আর ঠিক এই সময়ের সুযোগটি নিতে চাইছে চীন। আমেরিকার এই অস্ত্র সংকটের সময়টিতে যদি চীন তাইওয়ানের উপর আঘাত হানে, তবে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের কিছুই করার থাকবে না। পরিশেষে এটি বলা যায় যে মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী যুদ্ধে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ইরান বিজয়ী হবে তা বলার সময় হয়তো এখনো আসেনি। আমেরিকা হয়তো তাদের অত্যাধুনিক সামরিক শক্তি দিয়ে ইরানের পুরো শাসন ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে, কিন্তু ভূরাজনীতির বৃহত্তর দাবার বোর্ডে একটু দূরদৃষ্টি দিয়ে তাকালে অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায় যে এই যুদ্ধের আসল জয়ী পক্ষ কখনোই আমেরিকা হবে না। আমেরিকা যখন তাদের রক্ত, মনোযোগ এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যের চোরাবালিতে হারিয়ে ফেলছে, তখন ভ্লাদিমির পুতিন তার অর্থনীতিকে ফুলে ফেপে উঠতে দেখছেন এবং শি জিনপিং নীরবে প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে ভবিষ্যতের প্রযুক্তির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিচ্ছেন। ক্ষমতা পরিবর্তনের এই আত্মঘাতী নেশায় মেতে উঠে যুক্তরাষ্ট্র হয়তো অজান্তেই নিজেদের বিশ্ব নেতৃত্বের মুকুটটি রাশিয়া এবং চীনের হাতে তুলে দিচ্ছে।